হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি মধ্যশিক্ষা পর্ষদের ভৌতবিজ্ঞান বিষয়ের সেকেন্ড অধ্যায়, যেটা বল ও গতি, সেটা নিয়ে আজকে আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এটা শুধুমাত্র যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের জন্য নয়, রেলওয়ে গ্রুপ ডি যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমরা এটা ভালোভাবে দেখো, দেখবে এখান থেকে প্রচুর কোশ্চেন তোমাদের আসবে। তো এবার শুরু করা যাক বল ও গতি। বল ও গতি। এখন আমরা প্রথমে গতি জিনিসটা কি জানবো, তারপরে পরে আমরা বল জানবো। এই গতি, গতি মানে হচ্ছে মোশন, আর বল ইংরেজি ফোর্স। আমরা সবাই জানি গতির ইংরেজি হচ্ছে মোশন আর বলের ইংরেজি হচ্ছে ফোর্স। এই গতি জানতে গেলে প্রথম আমাদের দুটো জিনিস আগে জানতে হবে, স্থিতি ও গতি। তাহলে স্থিতি যেটাকে আমরা বলছি রেস্ট, আর গতি হচ্ছে মোশন। স্থিতি কি? স্থিতি জানতে গেলে আমাদের আগে জানতে হবে স্থিতিশীল বস্তু কারা। স্থিতিশীল বস্তু হলো যে বস্তুর অবস্থান পারিপার্শ্বিকের তুলনায় সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় না। মানে যে বস্তুর অবস্থান পারিপার্শ্বিকের তুলনায়, মানে চারপাশের সাপেক্ষে যদি বিচার করা যায়, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হচ্ছে না, সেই বস্তুকে আমরা বলবো স্থির বস্তু। আর ওই অবস্থাটাকে আমরা বলবো স্থিতি। তাহলে কি হলো, এক কথায় বললে আমরা কি বলবো? স্থিতিশীল বস্তুর স্থিতিশীল অবস্থাকে বলা হচ্ছে স্থিতি। আর গতি কি? গতি বলতে গেলে আমাদের আগে জানতে হবে গতিশীল বস্তু। তাহলে গতিশীল বস্তু কি হবে? যে বস্তুর অবস্থান পারিপার্শ্বিকের তুলনায় সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, মানে যত সময় যাবে তার অবস্থানের পরিবর্তন হবে, সেটাকে আমরা বলবো গতিশীল বস্তু। আর ওই গতিশীল বস্তুর ওই অবস্থাটাকে আমরা বলবো গতি। তাহলে এক কথা বললে কি বলবো না, গতিশীল বস্তুর গতিশীল অবস্থাকে গতি বলে। আর স্থিতি কি না, স্থিতিশীল বস্তু স্থিতিশীল অবস্থাটাকেই হচ্ছে স্থিতি। আর গতিশীল বস্তু গতিশীল বস্তুর গতিশীল অবস্থাকে আমরা বলবো গতি। আচ্ছা, উদাহরণ বললে কি বলবো? উদাহরণ বললে আমরা বলবো যে ঘর বাড়ি, মানে স্থিতির উদাহরণ বললে কি বলবো? ঘর বাড়ি। হ্যাঁ। আর গতির উদাহরণ বললে কি বলবো? আমরা বলবো এখানে চলন্ত গাড়ি। শুধু গাড়ি বলবো না এখানে, কারণ গাড়ি যদি স্থির থাকে তাহলে সেটাকে মানে স্থিতিও বলা যেতে পারে তার অবস্থাটাকে। তাই আমরা গতির যদি উদাহরণ বলা যায় তাহলে কি বলবো না, চলন্ত গাড়ির, হ্যাঁ, উড়ন্ত পাখি, এই ধরনের আমরা উদাহরণ এখানে দিয়ে থাকবো। স্থিতিগতি বোঝার পরে এরপর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে নির্দেশতন্ত্র, যাকে বলা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স কি। কারণ এটা না জানলে আমরা পরবর্তী ক্ষেত্রগুলো বুঝতে পারবো না। তাহলে নির্দেশতন্ত্র কি? নির্দেশতন্ত্র হলো, নির্দেশতন্ত্র বলতে আমরা এমন একটি বস্তু বা বস্তু সংহতিকে বোঝায় যাকে স্থির বলে ধরে নিয়ে তার সাপেক্ষে অন্যান্য বস্তুর অবস্থান নির্ণয় করা যায়, তাকে আমরা বলবো নির্দেশতন্ত্র। যেমন ধরো বলা হলো পৃথিবীর গতি, যদি বলা হয় পৃথিবীর গতি, তাহলে পৃথিবী এটা যদি সূর্য হয়, পৃথিবী তার চারিদিকে সূর্যের চারিদিকে এখানে ঘুরছে, তাহলে এটা এই পৃথিবীর গতি বোঝাতে গেলে তাহলে নির্দেশতন্ত্র কার সাপেক্ষে আমরা ভাববো? সূর্যকে। তাহলে সূর্য হয়ে যাবে এখানে নির্দেশতন্ত্র। আবার ধরো মোটর গাড়ি বা ট্রেনের গতি যদি আমরা ভাবি, তাহলে সেক্ষেত্রে আমরা তার কার সাপেক্ষে সেটা বলবো না, পৃথিবীর সাপেক্ষে, সেখানে পৃথিবী হয়ে যাবে একটা নির্দেশতন্ত্র। তাহলে নির্দেশতন্ত্র কি হলো না, নির্দেশতন্ত্র হলো যে মানে এমন একটা বস্তু বা বস্তু সংহতিকে বোঝায় যাকে স্থির বলে আমরা ধরে নিয়ে তার সাপেক্ষে অন্যান্য বস্তুর অবস্থান আমরা নির্ণয় করে থাকি। বুঝতে পারলে? এটাই হলো নির্দেশতন্ত্র। এবার আমরা দেখব পরম স্থিতি কি, পরম গতি কি। পরম স্থিতি কি না, পরম স্থিতি বুঝতে গেলে আমাদের জানতে হবে পরম স্থির। পরম স্থির মানে এই যে মহাবিশ্বে যদি কোনো কিছুকে আমরা একদম স্থির বলে জেনে নিই, মানে যার কোনো রকম গতির কোনো ব্যাপারই নেই, সেটা হলো পরম স্থির যদি থেকে থাকে। তাহলে পরম স্থির কোনো বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর স্থির থাকলে তার স্থিতিটাকে আমরা কি বলবো? পরম স্থিতি। মানে প্রথম আমাকে নির্দেশতন্ত্র হিসেবে পরম স্থির বস্তু ধরে নিতে হবে। তাহলে এই পরম স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর যদি স্থির থাকে তাহলে তার স্থিতিটাকে আমরা বলবো পরম স্থিতি। আর মহাবিশ্বে কিন্তু পরম স্থির বলে কিন্তু কোনো মানে বস্তুই নেই, তাই পরম স্থির যদি বস্তুই না থাকে তাহলে পরম স্থিতি আসতে পারে না। তাই সমস্ত স্থিতি কি হলো? আপেক্ষিক। আর পরম গতি তাহলে কি হবে? পরম গতি যদি বলা যায়, পরম গতি বললে বলা যাবে যে পরম স্থির বস্তু সাপেক্ষে যদি কোনো বস্তু গতিশীল হয় তাহলে তাই সেই বস্তুর গতিটাকে আমরা বলবো পরম গতি। হ্যাঁ, কিন্তু পরম স্থির বা পরম পরম স্থিতি বা পরম গতি বলে কিছুই নেই। কারণ কারণ যার সাপেক্ষে আমরা বিচার করব সেই পরম স্থির বস্তু বলে কিছুই নেই। এই মহাবিশ্বে স্থির বলে কিছু নেই, সবই গতিশীল। তাই পরম স্থিরের অস্তিত্ব থাকতেই পারে না। তাই সমস্ত কিছুই হলো আপেক্ষিক। কেন আপেক্ষিক না, আমি যার সাপেক্ষে বিচার করব সেটাকে স্থির বলে ধরবো। যেমন আমরা যদি পৃথিবীতে দাঁড়িয়ে থাকি, তাহলে আমাদের যে মানে যারা গতিশীল গাড়ি বা উড়ন্ত পাখি বা যেই হোক না কেন, আমরা সেই
তাকে পৃথিবীর সাপেক্ষে বিচার করব, মানে আমরা সমস্ত কিছু এখানে আপেক্ষিক হয়ে যাচ্ছে। তাহলে কি হলো, স্থিতি বা গতি এখানে কি হয়ে যাচ্ছে, আপেক্ষিক। পরম স্থিতি বা পরম গতি বলে কিন্তু বিশ্বে কিছুই নেই, কারণ পরম স্থির বস্তুই নেই। তাই এক কথা আমরা কি বলবো না, পরম স্থির, পরম স্থিতি বা পরম গতি বলে কিছু নেই, সমস্ত কিছুই স্থিতি বা গতি সব কিছুই হলো আপেক্ষিক। এরপর আমরা দেখব গতির প্রকারভেদ। গতিকে আমরা এখানে মোটামুটিভাবে 5 ভাগে ভাগ করেছি। কি না, রৈখিক বা চলন গতি, বৃত্তীয় গতি, ঘূর্ণন গতি, মিশ্র বা জটিল গতি, সরল দোল গতি। এবার এই 5টা গতিকে নিয়ে আমরা এর জিনিস, মানে এই গতিগুলোর ডেফিনেশন আমরা দেখব কীভাবে, মানে এই গতিগুলোকে মানে কী জিনিস, বৃত্তীয় মানে এই যে বৃত্তীয় গতি, চলন গতি, ঘূর্ণন গতি, মিশ্র গতি, সরল দোল গতি, এই জিনিসগুলো আমরা জানবো গতিগুলো সম্পর্কে, আর এদের উদাহরণ জানব। এরপরে আমরা তাহলে কি দেখব না, চলন গতি বা রৈখিক গতি জিনিসটা আমরা বুঝব। এটাকে আমরা কি বলবো, যে কোনো বস্তু সরলরেখা বরাবর গতিশীল হলে এবং বস্তুটির প্রতিটি কণা, এখানে যেমন ধরুন এ একটা কণা, বি কণা, এই যে ধরেছি বস্তুটার মধ্যে, এই যে কণা, প্রতিটা কণা নির্দিষ্ট সময় সমান্তরালভাবে সরলরেখা একই দূরত্ব যদি অতিক্রম করে, তাহলে সেই মানে বস্তুর গতিকে আমরা বলবো রৈখিক গতি বা চলন গতি। যেমন ধরুন এ ড্যাস্ট, এ ড্যাস্ট আর বি ড্যাস্ট, এগুলো কী হয়েছে, দুটো সমান্তরাল। আবার সমানও বলা যেতে পারে, এ ড্যাস্ট সমান ধরুন বি ড্যাস্ট, এই দুটো সমানও হয়ে গেল। আবার এগুলো কিন্তু সমান্তরাল হয়ে গেল, কারণ দুটো সমান্তরাল লাইন। তো এই ধরনের গতিকে আমরা বলবো চলন গতি বা রৈখিক গতি। যেমন উদাহরণ হিসাবে বলা যেতে পারে, একটা বলকে হ্যাঁ যদি আমরা ছুঁড়ে দিলাম, বলটা যদি নিচে যে পড়ছে অভিকর্ষজ ত্বরণে, সেই যে গতিটা, সেটা হলো কি না সরলরৈখিক গতি। এই গতিটাকে আমরা বলতে পারি সরলরৈখিক গতি, কারণ এখানে যে সরলরেখা বরাবর গতিশীল হচ্ছে, প্রতিটা কণা কী হচ্ছে, নির্দিষ্ট সময় সমান্তরালভাবে সরলরেখায় একই দূরত্ব অতিক্রম করছে। এই যে এ পয়েন্ট একই দূরত্ব অতিক্রম করছে, এই যে সমান এবং দুটো সমান্তরাল। তাই এই ধরনের গতিকে আমরা বলবো রৈখিক গতি বা চলন গতি। এরপরে আমরা আসবো বৃত্তীয় গতি। বৃত্তীয় গতি কি না, কোনো বস্তুকণা একটা বিন্দুকে কেন্দ্র করে তার চারিদিকে বৃত্তাকার পথে যদি ঘুরতে থাকে, তাহলে সেই গতিকে আমরা বলবো বৃত্তীয় গতি। যেমন ধরা যায় এটা হচ্ছে সূর্য, সে যদি এখান থেকে তাকে কেন্দ্র করে তার চারদিকে যদি আমরা বৃত্তাকার পথ এখানে ভেবে নেই, তাহলে সেই বৃত্তাকার পথে পৃথিবী যে যদি ঘোরে, তাহলে এই যে গতিটা হয়ে গেল, সেটা হলো মানে চারিদিকে যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে সেই গতিটাকে আমরা বলবো বৃত্তীয় গতি। এটা সূর্য, এটা পৃথিবী চারিদিকে ঘুরছে। আবার পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের চারিদিকে যখন ইলেকট্রন আবর্তিত হয়, এখানে ইলেকট্রন যদি এটা যদি নিউক্লিয়াস আর ইলেকট্রনগুলো যদি এর মধ্যে আবর্তিত হয়, তাহলে সেই গতিটাও কিন্তু হয়ে গেল বৃত্তীয় গতি। কারণ একে কেন্দ্র করে, মানে হয় নিউক্লিয়াস নাহলে সূর্যকে কেন্দ্র করে যেমন পৃথিবী চারদিকে ঘুরে, আবার নিউক্লিয়াসকে কেন্দ্র করে যেমন ইলেকট্রনগুলো চারদিকে ঘুরতে থাকছে, তাহলে এই একটা বিন্দুকে কেন্দ্র করে যদি তার চারিদিকে বৃত্তাকার পথে ঘুরতে থাকে বস্তুকণা, তখন সেটাকে বলা হচ্ছে বৃত্তীয় গতি। এখানে একটা মানে খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তোমরা সবাই জেনে রাখো এই জিনিসটা, যে এখানে যে আলোচনাগুলো হচ্ছে গতি সংক্রান্ত, এখানে কিন্তু একটা কনসেপচুয়াল জিনিস রয়েছে, যেটা হচ্ছে না জানলেই নয়, যেটা হচ্ছে কোনো বস্তুর ভর, এখানে আমরা ধরে নেওয়া হচ্ছে যে কনসেপ্টগুলো যাতে খুব ইজি হয় জিনিসটা বুঝতে, সেখানে ধরে নেওয়া হচ্ছে কি না, কোনো বস্তুর ভর একটা বিন্দুতে কেন্দ্রীভূত বলে ধরে নেওয়া হচ্ছে। দিলে কি হবে, ওই যে বিন্দু ভরটাকে আমরা কণা হিসাবে বিবেচনা করব। দিলে কি হবে না, একটা বিস্তৃত বস্তুকে কণা হিসাবে বিবেচনা করে নিলে গতি সংক্রান্ত যে বিষয়টা, সেটা কী হবে, খুব সহজ হয়ে যাবে। হ্যাঁ, তাই আমরা কিন্তু যখন বস্তু কণা বলছি, তখন কিন্তু এই কনসেপ্টটা তোমার মাথার মধ্যে রাখবে। হ্যাঁ, বস্তু কণা। এরপরে আসবো ঘূর্ণন গতি। আমরা আগে দেখলাম কি বৃত্তীয় গতি। বৃত্তীয় গতি কী ছিল না, একটা বস্তুকণা যখন একটা বিন্দুকে কেন্দ্র করে তার চারিদিকে ঘুরতে থাকে, তখন সেটা ছিল বৃত্তীয় গতি। কিন্তু ঘূর্ণন গতির ক্ষেত্রে কিন্তু একটু কনসেপ্টটা আলাদা। এখানে কি বলা হচ্ছে না, একটা বিস্তৃত বস্তু যদি নিজের অক্ষের সাপেক্ষে চারিদিকে বৃত্তাকার পথে আবর্তন করে, তাহলে সেই বস্তুর গতিকে আমরা বলবো ঘূর্ণন গতি। যেমন পৃথিবী, তার যে স্পিনিং মোশন, নিজের অক্ষের চারিদিকে যে ঘুরছে, সেইটাকে আমরা এখানে এই বলা হবে যেটা পৃথিবীর ঘূর্ণন গতি। পৃথিবীর মনে রাখতে হবে আহ্নিক গতি, এটা তো আহ্নিক গতি, পৃথিবীর আহ্নিক গতিটা কিন্তু হয়ে গেল ঘূর্ণন গতি। আর বার্ষিক গতি যেটা, সেটা কিন্তু বৃত্তীয় গতি। মানে পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরছে, এটা হচ্ছে বৃত্তীয় গতি, আর পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, এটা কিন্তু হয়ে গেল ঘূর্ণন গতি। এরপরে আসে মিশ্র গতি। মিশ্র গতি কি না, যদি কোনো বস্তুর গতি
চলন ও ঘূর্ণন গতির সংমিশ্রণে সম্পন্ন হয়, তাহলে সেই বস্তুর গতিকে আমরা কি বলবো? মিশ্র গতি বা জটিল গতি। যেমন একটা সাইকেল চালাচ্ছে, সাইকেলের চাকার যে গতি, যখন চাকাটা ঘুরছে এটা ঘূর্ণন, কিন্তু সাইকেলটা তো এগিয়ে যাচ্ছে সামনের দিকে, তাহলে সেখানে চলন হচ্ছে, ঘূর্ণন হচ্ছে, চলন হচ্ছে, দিয়ে চাকাটা এগিয়ে যাচ্ছে। তাহলে এই যে গতিটাকে আমরা বলবো মিশ্র গতি। এবং উদাহরণ হিসেবে বলা যাবে সাইকেলের চাকার ঘূর্ণন, এগুলো মানে মিশ্র গতির উদাহরণ বলা যেতে পারে। এরপরে আসি সরল দোলগতি, যেটাকে ইংরেজিতে বলা হয় সিম্পল হারমোনিক মোশন। এটা একটু বুঝে নাও। সরল দোলগতি হচ্ছে সরলরৈখিক পথে গতিশীল কোনো বস্তু কণার উপর ক্রিয়াশীল বল যদি কণাটির গতিপথের মধ্যবিন্দু বরাবর অভিমুখী হয় এবং ওই বিন্দু থেকে কণাটির সরণের সমানুপাতিক হয়, তাহলে ওই বলের অধীনে বস্তু কণাটির গতিকে আমরা বলবো সরল দোলগতি। তাহলে কী হলো জিনিসটা? ধরলাম এ থেকে ও হয়ে একটা বস্তু বি পথে যাচ্ছে, আবার এইভাবে আসতে থাকছে। এই মোশনটাকে বলা হচ্ছে টু অ্যান্ড ফ্রো মোশন, এদিক ওদিক, এটাকে ইংরেজিতে বলা হয় টু অ্যান্ড ফ্রো, এবং মধ্যবিন্দু গামী হচ্ছে। এবার ধরলাম কোনো একটা সময়, একটা ইনস্ট্যান্ট, কোনো একটা সময় দেখা গেল যে পি পয়েন্টে বস্তুটি আছে, তার দূরত্বটা ধরা গেল, তখন তার যে সরণটা হয়েছে সেটা ধরলাম এক্স। তো এখানে যে বলটা কাজ করছে এই মানে বস্তুটার উপর, সেটা কি হচ্ছে? আমি কি বললাম যে ওই বিন্দু থেকে বস্তুটির সরণের সমানুপাতিক। হ্যাঁ, তাহলে কি হলো যে এখানে যে বলটা সেটা কি হয়ে যাবে? ক্রিয়াশীল যে বলটা সেটা হয়ে যাবে এই যে দূরত্ব হলো সরণের সমানুপাতিক। আর কি বললাম? মধ্যবিন্দুগামী অভিমুখ। সবসময় কী হবে? যদি বি বি পর্যন্ত গেলো, আবার ও থেকে এ, আবার বি, এইরকম টু অ্যান্ড ফ্রো মোশন হিসেবে চলতে থাকবে। এটাকেই বলা হচ্ছে সরলরৈখিক দোলগতি। এবার আবার যদি বলা যেতে পারে উদাহরণ হিসাবে কি আসতে পারে? না, বলা হবে সরল দোলকের গতি, দোলনার গতি, দেওয়াল ঘড়ি, আগেকার দিনে যে দেওয়াল ঘড়িগুলো ছিল তার যে পেন্ডুলামের গতি, কম্পমান সুরশলাকার গতি। আমরা যদি সরল দোলক যদি ভাবি, তাহলে একটা সুতোকে একটা বব যেটা বেঁধে দিলাম, দিয়ে এটাকে দুলিয়ে দিলাম, তাহলে কি হবে? এটা তার মধ্যবিন্দু অবস্থান, একটা পজিশান। এখানে যদি এ পজিশান আসে, এভাবে এ পজিশানে এলো ম্যাক্সিমাম, তারপরে আবার এদিকে আসতে থাকবে, এই পজিশানে গেলো, দিয়ে এইভাবে চলতে থাকবে, এই বরাবর চলতে থাকবে। এটা তার মধ্যবিন্দু, এটা এদিকের ম্যাক্সিমাম, এদিকে ম্যাক্সিমাম, এই বরাবর এদিক ওদিক টু অ্যান্ড ফ্রো মোশন হয়ে চলতে থাকবে। এটা হলো সরল দোলকের গতি। তো এই গতির ক্ষেত্রে আমরা বৈশিষ্ট্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে সরল দোলগতির বৈশিষ্ট্য কী। হ্যাঁ, তাহলে সরল দোলগতি আমরা কী শিখলাম? না, সরল দোলগতি কী হলো? না, তার একটা মানে এটা প্রথম বলতে পারে পর্যাবৃত্ত গতি, না সময় অন্তর পরিবর্তিত হচ্ছে, এটা আসছে একই জায়গায়। তো এবার এর মানে ক্রিয়াশীল বল, এর উপর যে ক্রিয়াশীল বলটা বললাম কি না, সরণের সঙ্গে সমানুপাতিক। আর সাম্যাবস্থান মানে যেটাকে মধ্যবিন্দু বলা আছে, সেই মধ্যবিন্দুর অভিমুখী হয়। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এর মানে বৈশিষ্ট্য। কী হলো না, কণার উপর ক্রিয়াশীল বল এবং কণাটির ত্বরণ সর্বদা কী হবে? কণাটার গতিপথের মধ্যবিন্দু অভিমুখী হবে বা সাম্যাবস্থান অভিমুখী হবে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এরপরে কি না, এটা একটা পর্যাবৃত্ত গতি। আর কি না, এই যে মানে এই যে আরেকটা যেটা কি বললাম না, এটা হচ্ছে সরণের সমানুপাতিক। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। তাহলে একটা হলো মধ্যবিন্দু অভিমুখী, আরেকটা হলো একটা সরল পর্যাবৃত্ত গতি, আরেকটা হলো সরণ। আর আরেকটা গুরুত্বপূর্ণ আছে, মানে যদি এটা গতির ক্ষেত্রে বিবেচনা করি, তাহলে কি বস্তু মানে যে ত্বরণটা হবে সেটা সরণের বিপরীত দিকে ক্রিয়া করবে। সরণের সবসময় ত্বরণটা কী হবে? সরণের বিপরীত দিকে ক্রিয়া করবে। এই হচ্ছে এর বৈশিষ্ট্য। এরপরে আমরা খুব গুরুত্বপূর্ণ পার্থক্যে আসবো, চলন গতি, তার সাথে বৃত্তীয় গতি অথবা ঘূর্ণন গতি যাও আসতে পারে। চলন গতির ক্ষেত্রে কি বলবো আমরা? চলন গতি বা রৈখিক গতির ক্ষেত্রে কি হবে পার্থক্য? 1 নম্বর পার্থক্যে, এই গতির ক্ষেত্রে একটি বস্তু সরলরেখা বরাবর গতিশীল হয়, আমি আগেই বলেছি সংজ্ঞাতে। আর বৃত্তীয় গতি বা ঘূর্ণন গতি যদি বলি, তাহলে এই বৃত্তীয় গতি বা ঘূর্ণন গতিকে কিন্তু আবার একসাথে আবর্ত গতিও বলা হয়। তো এই গতির ক্ষেত্রে আমরা কি বলবো? যদি বৃত্তীয় গতি বা ঘূর্ণন গতি হয়, তো এদের ক্ষেত্রে একটি বস্তু বৃত্তাকার পথে গতিশীল হয়। চলন গতির ক্ষেত্রে সরলরেখা বরাবর গতিশীল হয়, আর বৃত্তীয় গতির ক্ষেত্রে বৃত্তাকার পথে গতিশীল হয়। দ্বিতীয় নম্বর পার্থক্য কি বলবো না, এই গতির ক্ষেত্রে মানে চলন গতির ক্ষেত্রে একটি বস্তুতে অবস্থিত বিভিন্ন কণাগুলির সরণ সমান্তরালভাবে একই হয়। আমি আগে ছবি এঁকে দেখিয়েছি যে কণাগুলির সরণ সমান্তরালভাবে একই হয়। আর এই বৃত্তীয় গতির ক্ষেত্রে বা ঘূর্ণন গতির ক্ষেত্রে আমরা কি বলবো না, একটা বস্তুতে অবস্থিত বিভিন্ন কণাগুলির সরণ বিভিন্ন হয়। 3 নম্বর পয়েন্টে কি বলবো না, চলন গতির ক্ষেত্রে বস্তুর গতির অভিমুখ একই থাকে, সরলরেখা বরাবর যাচ্ছে, একই থাকে। কিন্তু বৃত্তীয় গতি বা ঘূর্ণন গতির ক্ষেত্রে কিন্তু বস্তুর গতির অভিমুখ প্রতি মুহূর্তে পাল্টায়। 4 নম্বর পার্থক্য কী বলবো না, চলন গতির ক্ষেত্রে বস্তুর অবস্থান সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু পরিবর্তিত হয়।
আর বৃত্তীয় গতির ক্ষেত্রে বস্তুর যে অবস্থানটা এটাও পরিবর্তিত হয়, কিন্তু ঘূর্ণন গতির ক্ষেত্রে যদি পার্থক্য আসে তাহলে কী হবে না, এখানে বলা হবে যে নিজের অক্ষের সাপেক্ষে কিন্তু স্থানান্তরিত হয় না, স্থানান্তরিত হয় না। তাহলে ঘূর্ণন গতি কিন্তু নিজের অক্ষের সাপেক্ষে স্থানান্তরিত হয় না বস্তুটা, আর বৃত্তীয় গতির ক্ষেত্রে কিন্তু স্থানান্তরিত হয়। আর চলন গতির ক্ষেত্রেও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, কেবলমাত্র ঘূর্ণন গতি নিজের অক্ষের সাপেক্ষে স্থানান্তরিত হয় না। এরপরে আমরা উদাহরণ দিতে পারি, কিন্তু উদাহরণ কিন্তু কোনো পার্থক্য নয়, উদাহরণটা আমরা এমনি দেবো যে চলন গতির ক্ষেত্রে উদাহরণ কী দেবো না, একটা পাথর যদি উপর থেকে নিচের দিকে পড়ে তাহলে সেটা হচ্ছে চলন গতির উদাহরণ। আর বৃত্তীয় গতির ক্ষেত্রে কি বলবো না, সূর্যের চারিদিকে পৃথিবীর প্রদক্ষিণ, যেটা হলো বৃত্তীয় গতির উদাহরণ। আর পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণন হচ্ছে সেটা হচ্ছে ঘূর্ণন গতির উদাহরণ। এই উদাহরণটা আমরা লাস্টে দিয়ে দেবো, দিলে কমপ্লিট হয়ে যাবে চলন গতি ও বৃত্তীয় বা ঘূর্ণন যা বলুন এখন আমার একসাথেই হয়ে গেল এখানে। এরপরে আমরা কি দেখব না, এরপরে দেখব বৃত্তীয় গতি আর ঘূর্ণন গতির পার্থক্য। বৃত্তীয় গতি ঘূর্ণন গতির প্রথম পার্থক্য আমরা কি বলবো না, কোনো বস্তুকণা একটা বিন্দুকে কেন্দ্র করে তার চারিদিকে বৃত্তাকার পথে ঘুরতে থাকলে কণাটির গতি হলো বৃত্তীয় গতি। আর ঘূর্ণন গতি কি না, যে বস্তু মানে একটি বস্তু নিজ অক্ষের সাপেক্ষে চারিদিকে বৃত্তাকার পথে ঘুরলে সেটা হলো ঘূর্ণন গতি। 2 নম্বর পয়েন্টে কি বলবো না, এখানে এই গতির ক্ষেত্রে মানে বৃত্তীয় গতির ক্ষেত্রে বস্তুর অবস্থান সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, কিন্তু ঘূর্ণন গতির ক্ষেত্রে নিজের অক্ষের সাপেক্ষে স্থানান্তরিত হয় না। এটা হচ্ছে 2 নম্বর পার্থক্য। 3 নম্বর পয়েন্টে কি বলবো, একটি বস্তুর মানে এই বৃত্তীয় গতির ক্ষেত্রে একটি বস্তুর গতির অভিমুখ প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়। আর ঘূর্ণন গতির ক্ষেত্রে কি বলবো, বস্তুতে অবস্থিত বিভিন্ন কণার গতির অভিমুখ প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। এছাড়া বলা যেতে পারে যে বৃত্তীয় গতি আমরা বলতে পারি দ্বিমাত্রিক, আর ঘূর্ণন গতি বলতে পারি সর্বদাই কিন্তু ত্রিমাত্রিক ঘূর্ণন গতি। আর এরপরে উদাহরণ হিসাবে কি বলবো, উদাহরণ হিসাবে বৃত্তীয় গতির উদাহরণ আগেও বলেছি যে বৃত্তীয় গতি বললে কি বলবো না, সূর্যের মানে পৃথিবীর বার্ষিক গতি বা পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনের আবর্তন, এগুলো হলো বৃত্তীয় গতির উদাহরণ। আর ঘূর্ণন গতির উদাহরণ কী বলবো না, পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে যে ঘূর্ণন সেটা হয়ে গেল ঘূর্ণন গতি। এইগুলি হলো বৃত্তীয় গতি আর ঘূর্ণন গতির পার্থক্য। আর এইখানে আমি এই বল ও গতির প্রথম পার্ট যেটা পার্ট 1 সেটা আমি এখানেই শেষ করলাম। তোমরা আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন যেটা আছে ওটাকে প্রেস করে রাখো, দিলে কী হবে এর পরবর্তী ক্ষেত্রে আমি যে এই চ্যাপ্টারের ভিডিও এবং পরবর্তী সমস্ত চ্যাপ্টারের ভিডিওগুলো দেবো তোমরা অবশ্যই সেগুলো দেখতে পাবে। আর এর যেমন এই চ্যাপ্টারের পরে আছে গতির সমীকরণ, তারপরে গ্রাফিক্যাল মেথড, এগুলো কিন্তু খুবই কনসেপচুয়াল চ্যাপ্টার, এগুলো সঠিকভাবে বুঝতে না পারলে খুবই সমস্যা। তো তোমরা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে নাও, দিলে তোমরা সহজেই বুঝতে পারবে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।